হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। নতুন মানে এই যে কলমি শাক আর বেগুনের একটা ইউনিক রেসিপি। আমরা বাঙালি, আমাদের প্রিয় এবং প্রধান খাবার হচ্ছে ভাত। আমরা প্রতিদিনই ভাতের সঙ্গে বিভিন্ন রকমের শাক সবজি ডাল মাছ মাংস খেয়েই থাকি। আর এই প্রতিদিনের খাওয়া দাওয়ার মধ্যে যাতে কোনো রকম অনীহা না আসে, তাই একই রকম শাকসবজিকে আমরা নিত্য নতুনভাবে রান্না করে সেটাই আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপিত করি রেসিপি হিসাবে। সেটাই আমাদের প্রচেষ্টা। তো চলুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কলমি শাকগুলো কেটে নেওয়া হয়ে গেল। আপনারা দেখলেন একটু বড় বড় করেই কাটলাম। কলমি শাক ভাজার জন্য সাধারণত ছোট ছোট করে কাটা হয়, তবে ঘন্ট বা চচ্চড়ির ক্ষেত্রে এই রকম একটু বড় বড় করে কাটলেই ভালো হয়। এরপর আমি একটা বেগুনও কেটে নিলাম, আর এই যে সমমাপ করে একটা আলুও কেটে নিলাম। এরপর আমি ধুয়ে নিয়েছি সবগুলো। এখন উনান জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। এখন কিছু মশলা ভেজে নেব। এটা হচ্ছে রাঁধুনি, এটা জিরা, আর এটা মৌরি। এগুলো এখন হালকা গরম করে নেব। এই মশলাগুলো আগে থেকে ভেজে রাখলে ফ্লেভার অনেক কম হয়ে যায়, তাই এই রকম সঙ্গে সঙ্গে ভেজে দিলে ফ্লেভারটা অনেকটা স্ট্রং থাকে। তবে এমনও স্ট্রং থাকা ভালো নয় যাতে সবজির যে ফ্লেভার বা টেস্ট সেটাই লস হয়ে যায়। তো সেই কারণে আমি কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। এরপর আমি মশলাটা তুলে নিলাম আর দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল। এরপরে দিলাম আলু, তারপরে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ আমি এখন নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হোক ততক্ষণ আমি এখন ভাজা মশলাগুলো গুঁড়িয়ে নেব। এখানে আমি একটা ছোট্ট হামানদিস্তা ব্যবহার করছি। আপনারা মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়িয়ে নিতে পারেন, তবে অল্প মশলার ক্ষেত্রে এই রকম হামানদিস্তা ইউজ করলেই ভালো হয়। শিলপাটাতেও করা যায়, তবে সেখানেও কিন্তু লসের ব্যাপার থাকে বা তুলতে প্রবলেম হয়ে যায়। সেই কারণে এই রকম ছোট্ট হামানদিস্তাটাই অনেকটা সেফ। তো দেখুন আমার এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এখন তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এরপর যে এক্সেস তেলটা থাকলো ওই তেলের মধ্যে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম আমি লবণ হলুদ দেব না, কারণ লবণ হলুদ দিলেই বেগুনটা গলতে শুরু করবে। বেগুন খুব নরম, আর লবণ দিলে জল ছাড়তে শুরু করবে, গলে যাবে। এখানে আরও একটা বিষয় লক্ষ্য রাখুন, প্রথমে যদি আমি বেগুনগুলো ভাজতাম তাহলে যতটা তেল লাগতো পুরোটাই শোপ করে নিত। প্রথমে আমি আলুগুলো ভাজলাম, তাই সেই এক্সেস তেলের মধ্যেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেল, আর এক্সট্রা তেল লাগলো না। এরপর আমি ওই তেল কড়াইতে এখন শাকগুলো হালকা নাড়াচাড়া করে নেব। ভাজা তো হবে না, জাস্ট জলটা শুকিয়ে যাবে। এইভাবে তেল কড়াইতে হালকা শাকগুলো নাড়াচাড়া করে নিলে পরে যখন শাকগুলো অ্যাড করা হবে তার থেকে জল ছেড়ে দেবে না, আর তরকারির টেস্ট একদম চেঞ্জ হবে না। তো সেই কারণেই দেখুন জলটা শুকিয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দেব, খুব বেশি নয়, অল্প পরিমাণেই তেল দেব। এরপর তেলটা গরম হলে দিয়ে দেব রসুন কুচি। শাকের ক্ষেত্রে রসুন কুচি দিলে টেস্টটা অনেক ভালো হয়। এরপর আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। এরপর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে হলুদটা কড়াইতে লেগে না যায়, পুড়ে না যায়। এরপর অল্প একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এখন আমি ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এরপর অল্প একটুখানি কষিয়ে নিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা সবজি, মানে এখানে আলু আর বেগুন আছে, এই আলু বেগুনটা এখন অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথমেই যেহেতু তেলের মধ্যে সমস্ত কিছু ভাজা ভাজা আছে, তাই এমনও কষানোর প্রয়োজন নেই, তবে মশলার সঙ্গে মিক্সিংয়ের ব্যাপার আছে। তো সেই কারণে অল্প একটু জল দিয়ে আমি চাপাটা দিয়ে দিলাম। এরপর 5 মিনিট পরে আমি খুলে নিলাম। এখন শাকগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ শাকগুলো মশলার সঙ্গে মিক্সিংয়ের ব্যাপার আছে। শাকগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। মাখো মাখো হয়ে আসবে, চোখে দেখেই বোঝা যাবে। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু জল। যেহেতু ঝোল হবে না, তারপরেও কিন্তু এখানে শাকের ডাঁটাগুলো আর আলুগুলো সেভাবে কিন্তু সিদ্ধ হয়নি, সেই কারণে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর 10 মিনিট ওয়েট করলাম। দেখুন এখন আমি খুলে দেখিয়ে দিচ্ছি, জলটা অল্প অল্প আছে
আর কিছুটা কমেও গেছে, আর সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়েই এসেছে। তারপরেও যেহেতু একটু ঢিলা ঢিলা আছে, আরও একটু শক্ত হতে হবে আর একটু মাখো মাখো হতে হবে, সেই কারণে অল্প কিছুক্ষণ বসিয়ে রেখে নামিয়ে নিলাম। তো রেসিপিটা আমার কমপ্লিট। খুবই অল্প উপকরণে খুবই সাধারণ একটা রেসিপি, বাট ইউনিক। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।